আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথ থেকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এই মুহূর্তে সবাই সমাপনী পরীক্ষা নিয়ে ব্যস্ত। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। স্টুডেন্টদের কথা বিবেচনা করে আমরা বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করছি, আমরা বিভিন্ন সময় টেক্সট বইয়ের বিভিন্ন ম্যাথ সলভ করার চেষ্টা করেছি। আজকে আমরা চেষ্টা করব সৃজনশীল প্রশ্ন যেগুলো হচ্ছে এই যে সামনে সমাপনী পরীক্ষা আছে সেটার জন্য খুবই কার্যকর হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি। প্রথম অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এই অঙ্কটা নেওয়া হয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1 থেকে, যেটা হচ্ছে গিয়ে সপ্তম শ্রেণীর গণিতের অন্তর্ভুক্ত। প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এই জিনিসগুলো আমরা সবাই পারি। এই জিনিসগুলো যদি এখন আমরা ঠিক মতন করতে পারি তাহলে পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের বেশ কাজে লাগবে। এখানে 432 এবং 5400 দুটি সংখ্যা, এটা একটা উদ্দীপক। এখন এটার উপর বেস করে আমাদের ক খ গ সলভ করতে হবে। তো প্রথমটা কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটা হচ্ছে 432। তো আমাদের কাজ হচ্ছে কি, এটি পূর্ণ বর্গ কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা ক নম্বর অঙ্কটা করি। খেয়াল করো, প্রথমে আমাদের বুঝতে হবে, আমরা যে জিনিসগুলো জানি তারপর একটু ঝালিয়ে নেওয়ার জন্য আমরা একটু আলোচনা করি পূর্ণবর্গ সংখ্যা কি। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, যে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি, 9কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? 3 গুণ 3, অর্থাৎ 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 3। আবার 3কে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো? 9। তার মানে কি, একই সংখ্যা দ্বারা যদি ওই সংখ্যাকে গুণ করা হয় যে ফলটা আসবে সেটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। যেমন 6কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 36। 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন আমাদেরকে প্রুফ করতে হবে যে প্রথম সংখ্যাটি অর্থাৎ 432 পূর্ণবর্গ সংখ্যা কিনা, তাও কিসের মাধ্যমে করতে হবে? উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা সেটা আমরা একটু লিখে নিই। যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে 432। 432 হচ্ছে গিয়ে প্রথম সংখ্যাটি। এটাকে আমাদের কি করতে হবে? একটু বিশ্লেষণ করতে হবে। যদি বিশ্লেষণ করি তাহলে 432 আমরা নিলাম। তারপরে কি করব? আমরা সিরিয়ালে এটাকে ডিভাইড করতে থাকবো। দেখি, প্রথমে 2 নিলাম, এখানে আসছে 2 আর 16 2 করে 32। ওকে, তারপরে আমরা নিলাম হচ্ছে কত? যদি 2 নেই তাহলে 108। ওকে, আবার যদি 2 নেই তাহলে 54 দোকানে 108। আবার যদি 2 নেই তাহলে 27। আবার 2 তো আর যাবে না, তাহলে 3 যদি নেই, 3 9 27। আবার যদি 3 নেই তাহলে 3 3 9। তাহলে 432কে যদি আমরা ডিভাইড করতে চাই, অর্থাৎ 432 কতটা সংখ্যার গুণফলের সমান এভাবে বলি, বা 432-এর গুণনীয়কগুলো কি সেইগুলো যদি আমরা একটু লিখি। খেয়াল করো, প্রথমে আছে কি 1 2 3 4, 4টা 2 আছে, তাহলে 1 2 3 4 গুণ 3 আছে 3টা। তো খেয়াল করো, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে গিয়ে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে যদি জোড়ায় জোড়ায় গুণফলটা থাকে। খেয়াল করো, এখানে যদি আমরা একটু এইভাবে দেখি, এই 2 আর 2 ঠিক আছে, এই 2 2 ঠিক আছে, এই 3 3 ঠিক আছে, কিন্তু এই 3টা কি বাকি আছে। তার মানে কি, এখানে আমরা যদি লিখি যে এইভাবে, যে এখানে 3 হচ্ছে কি, 3 হচ্ছে জোড়া বিহীন। সুতরাং 432 পূর্ণ বর্গ সংখ্যা নয়।
আমরা কিন্তু খুব সহজেই এটা কিন্তু বের করে ফেললাম, তাই না? এই জিনিসগুলো কিন্তু খুব একটা আসলে কঠিন না, আমরা খুব সহজেই এটা বের করে ফেললাম যে 432 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে পরীক্ষায় কিন্তু এমনও আসতে পারে যে পূর্ণবর্গ সংখ্যা কি না সেটা বের করার ক্ষেত্রে, তাহলে আমরা কি করব? আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেললাম যে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন যদি পরীক্ষার হলে 432-এর কথা না বলে যদি 5400-র কথা বলে যে এটি পূর্ণবর্গ সংখ্যা কিনা, আমরা একটা কাজ করি, এই অঙ্কের পাশাপাশি আমরা 5400 টাকাও বের করে ফেলি। তাহলে আমরা যদি এভাবে লিখি, দ্বিতীয় সংখ্যা সেটা কত? 5400। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে দিলাম 2, তাহলে আসতেছে কত? 27 দুগুণে 54, দুইটা শূন্য। তারপরে আবার যদি 2 দিই তাহলে কত আসতেছে? 13 দুগুণে 26, 13, আর এদিকে 1 আর 0 সেজন্য আসতেছে হচ্ছে কত? এখানে থাকতেছে কত? 5, আর এটার জন্য হচ্ছে 0। 1350 2 দিয়ে যদি ভাগ করি, 13কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসছে 6, হাতে থাকে 1, তার মানে 15, 7 দুগুণে 14, হাতে থাকে 1 আর 0, 10, 10কে 2 দ্বারা ভাগ করলে আসছে 5, 675। আচ্ছা, এটাকে তো আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 5 একে 5, হাতে থাকে 1, তার মানে 17, 3 5 15, তাই তো? আর তাকে থাকে 2, 25, তার মানে কত? 5 5 25। যদি আমরা একটু আবার দেখি, 5 5 25-এর 5, 3 5 15 আর 2, 17, 17, হাতে থাকে 1, 5 1 6, ঠিক আছে অঙ্কটা। আবার যদি 5 দিয়ে করি তাহলে 5 দুগুণে 10, আর এখানে 3 থাকছে, 5 7 35। এটাকে যদি 3 দ্বারা করি তাহলে 3 9 27। আবার যদি 3 দ্বারা করি তাহলে 3 টানা 9। খেয়াল করো, এই যে 5400, এটাকে আমরা কি লিখতে পারি? একটা, দুইটা, তিনটা। 2 আছে কয়টা? এই 3টা, গুণ 3 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে একটা, দুইটা, তিনটা। আর 5 আছে কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা। আচ্ছা, এখন নিয়ম অনুযায়ী যদি আমরা এটাকে জোড়া করতে চাই, এই 2 আর 2 জোড়া, এই 3 আর 3 জোড়া, এই 5 আর 5 জোড়া, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এখানে 2 ও 3 কি? এই যে 2 এবং 3 জোড়া বিহীন, তাই কি 5400 পূর্ণ বর্গ সংখ্যা নয়। আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম, ক নম্বর অঙ্কটা খুব সহজেই করে ফেললাম। তাহলে চলো আমরা এখন খ নম্বর অঙ্কটা করি। ওকে, আমরা অলরেডি যেটা প্রুফ করে ফেললাম 5400 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো প্রশ্ন অনুযায়ী আমাদেরকে বের করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খেয়াল করো, আমরা এখানে কি দেখলাম? এখানে দেখলাম 2 ও 3 হচ্ছে জোড়াবিহীন, তাই তো? এখন এই 2 আর 3 জোড়াবিহীন হওয়ার কারণে কিন্তু 5400 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদেরকে কী করতে হবে? এই যে 5400-র যে, খেয়াল করো, গুণনীয়কগুলো বের হয়েছে, 2 গুণ 2 অথবা 2, আবার 3 গুণ 3, শুধু 3, 5 গুণ 5, এর সাথে আমাদের যেটা করতে হবে 5400 পূর্ণ বর্গ সংখ্যা কি হবে? হতে আমাদের
2 গুণ 3 বা 6 গুণ করতে হবে। আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেললাম। অর্থাৎ খেয়াল করো, এখানে 5400কে যখন আমরা বিশ্লেষণ করলাম, যেখানে দেখছি কি 2 ও 3 হচ্ছে জোড়াবিহীন, অর্থাৎ 2 ও 3কে যদি আমরা জোড়া লাগাই, অর্থাৎ 2 ও 3 দ্বারা যদি গুণ করি, তাহলে 5400, তখন এটা হবে কি, মানটা বাড়বে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি এইটুক তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে প্রথম সংখ্যা যেটা ছিল 432, এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না, কারণ 3 হচ্ছে জোড়াবিহীন। তাহলে খেয়াল করো, এটার কথা যদি আমরা চিন্তা করি, এটাকে যদি চিন্তা করি, অর্থাৎ অর্থাৎ 3 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কিন্তু দুইটাকেই প্রুফ করলাম যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার কিভাবে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে সেটাও করে ফেললাম। আমাদের ক এবং খ কিন্তু করা হয়ে গেল। এখন আমরা কি করব, গ নাম্বার অঙ্কটা করব। চলো তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা করি। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেখানে দেওয়া আছে সংখ্যা দুটির সমষ্টির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এ থেকে প্রথমেই একটা প্রমাণ হয়, যা হচ্ছে যে সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করি তা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা যদি গ নম্বর অঙ্কটা দেখি, যে সংখ্যা দুটির সমষ্টির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে একটা আমার হচ্ছে গিয়ে সংখ্যা দুটির সমষ্টি, সেটা কত খেয়াল করো, 432 যোগ হচ্ছে 5400, এটা কত আসতেছে, আমরা যে যোগ করি আসতেছে 5832। এখন যেহেতু আমাদের প্রুফ হয়ে গেছে যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আমরা এখন কি করব, আমরা যেটা করব হচ্ছে যে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে বর্গমূল করতে হবে। তাহলে আমরা এটাকে যদি বর্গমূল করি, বর্গমূলের নিয়ম তো আমরা জানি, বা থেকে জোড়ায় জোড়ায় ধরতে হবে। তো এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম। এখন আমাদের দেখতে হবে এই যে প্রথম যে জোড়াটা আছে, অর্থাৎ হচ্ছে 5 8, 58 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি। আমরা কিন্তু প্রথমেই বুঝে গেছি যে পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে গিয়ে একই সংখ্যা দ্বারা যদি ওই সংখ্যাকে গুণ করা হয়, যে ফলটা আসবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন 58 সবচেয়ে নিয়ারেস্ট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, সেটা হচ্ছে 49। কিভাবে, 7 গুণ 7 হচ্ছে 49। আবার খেয়াল করো, 8 গুণ যদি 8 নেই, তাহলে সেটা হয়ে যাচ্ছে 64। 64 কি, 64 আবার 58কে ক্রস করে ফেলছে, তাহলে হবে হচ্ছে এখানে 7। তাহলে 7 7 49। এখন 8 থেকে এখানে কত আসতেছে, 9 আসতেছে, তাই তো, এখানে আসতেছে 9। এখন নিয়ম অনুযায়ী আমরা তো নিশ্চয়ই বর্গমূল কিভাবে বের করতে হয় আমরা জানি। বর্গমূল বের করার যে নিয়মটা, এটা এখন আমরা দেখাবো না। তোমাদের যদি মনে হয় যে তোমাদের বর্গমূল কিভাবে বের করতে হয় জানতে হবে, তাহলে আমার আগের লেকচারগুলো আছে, তোমরা সেটা ফলো করতে পারো। তো যাই হোক, নিয়ম অনুযায়ী আমাদের এখন কি করতে হবে, এই যে ভাগফল যেটা আসছে সেটাকে দ্বিগুণ করতে হবে। তো দ্বিগুণ করলে কত আসতেছে, 14। তারপরে কি করতে হবে, এই যে এখানে 32কে নামাতে হবে। এরপরে যেটা করতে হবে, এই যে 14র পাশে অথবা এই সংখ্যাগুলোর পাশে বা এই সংখ্যাটির পাশে এমন একটি সংখ্যা ডানে বসাতে হবে, সেই সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে এই যে 932-এর কাছাকাছি হবে বা সমান হবে। অর্থাৎ এখানে কত দাঁড়াচ্ছে, 14। তো 14র পাশে যদি এখানে আমরা 5 নেই, তাহলে কত আসতেছে, আবার 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25, 4 5 20 আর 2 22, আর 5 1 5, 5 আর 2 7, আসতেছে 725। এখান থেকে কিন্তু অনেক দূরে আছে। আমরা যদি একটা কাজ করি, এখানে যদি 6 নেই, 14র পাশে যদি 6 নেই, আর এখানে যদি আবার 6 দ্বারা গুণ করি, 6 6 36, 4 6 24, 24 আর 3 কত, 27, 27, 6 1 6, 6 আর হাতে ছিল 2, তার মানে হচ্ছে 8। খেয়াল করো, এটা কিন্তু মোটামুটি কাছাকাছি হচ্ছে।
আরেকটু যদি আমরা ক্লারিফাই করি, আমরা যদি 14 পাশে 7 নেই, এই জিনিসগুলো যখন ক্যালকুলেটারে করবো তখন তোমাদের জন্য আরও সহজ হবে। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটারের মাধ্যমে করার চেষ্টা করি তাহলে কত দাঁড়াচ্ছে একটু দেখি। আমরা একটু ক্যালকুলেটরটা বের করি, তারপরে আমরা একটু এটা করার চেষ্টা করি। কত দাঁড়াচ্ছে এখানে, 1 4 7 গুণ হচ্ছে 7, অর্থাৎ এখানে চলে আসতেছে 1029, যেটা কিন্তু এই যে 932কে ক্রস করে ফেলতেছে। তার মানে কি সবচেয়ে নিকটস্থ যেটা সেটা হচ্ছে 876, অর্থাৎ এখানে আমরা নিচ্ছি 6, এখানে দেব 6, তাহলে 876। 932 থেকে 876 যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে কত, 12, এখানে 12 থেকে 6 বাদ দিলে হচ্ছে 6 হাতে 1, অর্থাৎ 8, 8 থেকে 13 থেকে 8 বাদ দিলে হচ্ছে 5 হাতে 1, তার মানে চলে গেল। এখানে ভাগশেষ থাকছে কত, 56। এখন এভাবেও কিন্তু প্রুফ হয় যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 5832 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমরা যেটা করতে পারি নিয়ম অনুযায়ী, যে প্রশ্নে কি চাইছে, কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখন আমাদের যে কাজটা করতে হবে যে 5832-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ হবে। আচ্ছা, এখন 76-এর সবচাইতে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তার আগে আমরা একটা জিনিস যদি একটু লিখি, এটা একটা বইতেও তোমরা এই জিনিসটা পাবা, একটু যদি ফর্মালি, ইট ইজ 5832 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই সংখ্যাটা কত। খেয়াল করো, এর সবচেয়ে নিকটস্থ মানে ঠিক এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত, খেয়াল করো। এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা হবে, আমরা যদি দেখো যে 76-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এটা যদি করতে হয় আমরা যদি লিখি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে, সেটা কত হবে খেয়াল করো, 76 যোগ 1। একটা জিনিস চিন্তা করো, 5-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, কারণ কি এই যে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25কে বর্গমূল করলে 5 আসতেছে। এখন 5-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত, সেটা হচ্ছে 5 যোগ 1 মানে 6, 6 গুণ 6 মানে হচ্ছে 36, তাই না? তার মানে 5-এর সবচেয়ে নিকটস্থ বা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে 6। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে সবচেয়ে নিকটস্থ পরবর্তী বর্গমূল, অর্থাৎ 76-এর নিকটস্থ বর্গমূল হচ্ছে 76 যোগ 1 77। এখন খেয়াল করো 77 এর বর্গ, 77-এর বর্গ কত, 77 গুণ 77, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করি 5929। খেয়াল করো 5832 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে ভাগশেষ চলে আসছে, কিন্তু আমাদেরকে বলতে হবে যে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন একটা জিনিস যদি করি যে কত যোগ করতে হবে, তাহলে খেয়াল করো, তাহলে 5929-এর থেকে এই যে 5832 যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে, এখানে আসতেছে 9-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, আর এখানে 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে আসতেছে এখানে 9। সুতরাং 97 যোগ করলে 5800, অথবা একটু লিখলেও হবে
যে 97 যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো, কারণ এখানে আমরা যদি একটু ধাপ নির্ণয় করি, যদি পরীক্ষা যদি এরকম থাকে, খেয়াল করো, আমি যদি একটু বোল্ড করে করি যে কত যোগ করলে পূর্ণ বর্গ হবে, এই ধরনের ক্ষেত্রে প্রথমে 1 নম্বর কী করতে হবে, আমাদের বর্গমূল করতে হবে, তাই তো। 2 নম্বরে আমাদের কি করতে হবে, 2 নম্বর করতে হবে হচ্ছে কি ভাগ ফলের সাথে 1 যোগ করে বর্গ করতে হবে। বর্গের সাথে প্রথম সংখ্যাটি বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ ফল হতে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাব। এই হচ্ছে মূল কথা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো, নিজেরাই বিভিন্ন সংখ্যা নিবা এবং সেই সংখ্যার সাথে যোগ বিয়োগ করে এই ধরনের ফলাফল বের করার চেষ্টা করবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বইতে কিন্তু এই ধরনের একটা অঙ্ক আছে, প্রশ্নমালাতে আছে। তোমরা যদি ওটা পারো, এটা খুব সহজে পারবা এবং তোমাদের উচিত হবে বিভিন্নভাবে বিভিন্ন সংখ্যা ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের প্র্যাকটিস করা। তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্নের আরও একটা অঙ্ক করার চেষ্টা করি। আরেকটি প্রশ্নের আমরা সলভ করার চেষ্টা করব। এটাও একটা সৃজনশীল প্রশ্ন, যেখানে দেওয়া আছে সেনাবাহিনীর কোনো সৈন্য দলে 6,51,201 জন সৈন্য আছে, বিশাল সৈন্যবহর। এখন এর মধ্যে 3টা প্রশ্ন আছে যেগুলো একটু অমিল, তারপরে পরীক্ষায় এই ধরনের জিনিস থাকতে পারে। কতে আছে কি 6-এর বর্গমূল নির্ণয় করো। তো চলো তাহলে প্রথমে আমরা যে কাজটা করি, 6-এর বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। এটা আমরা এই পাশে করি। ক হচ্ছে 6-এর বর্গমূল নির্ণয় করা। 6-এর বর্গমূল অর্থাৎ √6। এটার মান কত হবে এটা আমরা পরে লিখব, আগে একটু নিজেরা ট্রাই করার চেষ্টা করি। খেয়াল করো, বর্গমূলের নিয়ম অনুযায়ী যে কাজটা আমাদের করতে হবে, আমাদের কি করতে হয়, নর্মালি বাঁ দিক থেকে জোড়ায় নিতে হয়, কিন্তু এখানে আছে একটাই। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে যে সংখ্যাটা আছে তার সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত। তো এর সবচেয়ে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, যার বর্গমূল হচ্ছে 2। ওকে, এখন এই 6 থেকে 4 যদি আমরা বাদ দিই, আমরা পাচ্ছি হচ্ছে 2। তারপরে আমরা লেফট সাইডে একটা দাগ দিব। এখন এই যে ভাগফল তার দ্বিগুণ করব, তার দ্বিগুণ হচ্ছে 4। এখন 2-এর ভিতরে তো আর 4 যাচ্ছে না, তো স্বাভাবিকভাবে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা দশমিক নিলাম। এরপরে কি করব, আমরা এখানে 0 নেব। এখন খেয়াল করো, এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে তার সমান হবে বা নিচে হবে। এখানে যেই সংখ্যায় আমরা নেই না কেন 20-এর থেকে কিন্তু বেশি হবে। যদি 1 নেই তাহলে 41 হবে, কিন্তু 20-এর থেকে বেশি, তার মানে এখানে আমরা আর একটা 0 নিলাম। ওকে, এখন আমরা যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা কি হবে, 200-র থেকে ছোট হবে, বাট খুব বেশি ছোট না।
মানে সবচেয়ে যেতে কাছাকাছি যে ছোটোটা সেইটা, অথবা 200 সমান হতে হবে। খেয়াল করো, আমরা যদি 4-এর সাথে যদি 5 দেই, তাহলে 5 5 25, 4 5 20 আর 2 22, অর্থাৎ 225 200কে কি ক্রস করে যাচ্ছে। আমরা যদি 4 4 নেই, অর্থাৎ 4 নেই, তাহলে 4 4 16, 4 4 16 আর 1 17। এটা কিন্তু ঠিক আছে। তাহলে এখানে দশমিক, তারপরে আমরা নিলাম কত, আমরা এখানে নিলাম হচ্ছে 4, আর এখানে নিলাম হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে 176। তাহলে এখানে যদি বিয়োগ করি, 10-এর থেকে 6 বাদ দিলে হচ্ছে 4, হাতে থাকে 1, 8, 10-এর থেকে 8 বাদ দিলে হচ্ছে 2, হাতে 1, 2 এর 2 কাটাকাটি, তার মানে এখানে থাকছে শুধুমাত্র 24। এখন খেয়াল করো, আমরা আমাদের প্রশ্নে কী দেওয়া আছে, 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। তো তার মানে কি আমাদেরকে এই ভাগফলটাকে আরও কন্টিনিউ করতে হচ্ছে। এখন এখানে খেয়াল করো, এটা কি আসতেছে, এখানে 2.4, বাট আমরা নেব কি একটা পূর্ণ সংখ্যাই নেব। তো 24কে যদি আমরা ডাবল করি তাহলে আসতেছে কত, 48। তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা কি হবে, এটার কাছাকাছি হবে বা এর থেকে কি হবে, ছোট হবে বা এটা সমান হবে। তো আবারও একই জিনিস, এখানে যদি 1 নেই, 2 নেই, যাই নেই না কেন, সেটা কিন্তু 24-এর থেকে বড়ই হচ্ছে। তার মানে কি এখানে আবার 2টা শূন্য নিচ্ছি। এখন খেয়াল করো, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে আবার একটা কি নিতে পারি, দেখো চিন্তা করে, এখানে আছে 48। আমরা যদি এখানে সাপোজ যেহেতু শেষে 4 আছে, 4 4 16, আবার 5 4 5 20, আমরা একটা কাজ করি, আমরা এখানে যদি 5 নেই সাপোজ, তাহলে 5 দ্বারা যদি গুণ করি, 5 5 25, 5 8 40, 40 আর 2 হচ্ছে 42, 4 5 20, 20 আর 4 কত, 24। তার মানে কি বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিতে হবে কি, আমাদের নিতে হবে হচ্ছে গিয়ে, আমরা একটু অন্য কালিতে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি এখানেই করি, যেহেতু রাফ, 4 8 4, তাহলে 4 দ্বারা যদি গুণ করি, 4 4 16 6, 4 8 32 আর 1 33, 4 4 16, 16 আর 3 কত, 16 আর 3 হচ্ছে 19। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে 4, এখানে ভাগফলে দিলাম হচ্ছে 4, এবং এখানে আসতেছে 1936। তাহলে যদি বিয়োগ করি, 10-এর থেকে 6 বাদ দিলে 4 হচ্ছে, হাতে 1, এখানে হচ্ছে 3 আর 1 4, 10-এর থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, হাতে থাকছে 1 10, 14 থেকে 10 বাদ দিলে হচ্ছে 4, হাতে 1 কাটাকাটি শেষ, 464। আচ্ছা, এখানে এখন একটা প্রশ্ন আছে, আমরা একটা বুদ্ধিমানের মতন কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে, যখনই 2 দশমিক স্থান পর্যন্ত কথা বলবে, আমরা বের করব 3 দশমিক স্থান পর্যন্ত। কারণ যদি 2 দশমিক স্থানের পরের সংখ্যাটা যদি 9 হয়ে থাকে বা 6 হয়ে থাকে, তাহলে কিন্তু সংখ্যা যোগ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা রিস্ক ফ্রি যে কাজটা করব, আমরা করব কি, আর একটা সংখ্যা নেব। তাহলে এখানে আমরা কি করি, একটা টান দিই। এখন 244, 244কে যদি আমরা ডাবল করি তাহলে আসতেছে 488। তো 488, স্বাভাবিকভাবে এখানে আমাদের কি করতে হবে, আবারও 2টা শূন্য নিতে হবে। এখন আমরা যে কাজটা করতে পারি, একটা রিস্ক নিই, দেখি মানে ডাইরেক্ট মিলে যায় কি না। আমরা যদি এখানে 4 8 8, আমরা এখানে যদি সাপোজ 9 নেই, তাহলে এখানে কত আসতেছে, 9 9 81 1, 8 9 72, 72 আর 9, 72 আর 9 কত, 72, এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে গিয়ে 9 9 81, 8 9 72, হাতে ওখানে ছিল 8, 8 আর 72 হচ্ছে 80, 80 শূন্য, আবার কত, 8 9 72 8, তার মানে কি এখানে কত আসতেছে, এখানে আসতেছে 8 9 72, এখানে ছিল হলো 8 9 72, আবারও হচ্ছে 8, একটা শূন্য, 4 9 36, 36 আর 8 হচ্ছে 44। মুখে মুখে গুণ অনেকটা অভ্যস্ত না থাকার কারণে মাঝে মাঝে একটু দেরি হতে পারে। তাহলে এখানে যদি আমরা 9 নেই, তাহলে এখানেও 9, তাহলে কত আসতেছে, 4 4 0 0 1। ওকে,
এখন যদি আমরা বিয়োগ করি, 10-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, হাতে 1, আবার 10-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, হাতে 1, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত 2, 2399। এখন খেয়াল করো এখানে 6-এর বর্গমূল কত, 2.449, এটাকে আমরা 2 দশমিক পর্যন্ত নিলে লিখতে পারি 2.45। এখানে একটু প্রায় শব্দটা দিয়ে দিই। আমরা কিন্তু খুব সহজেই এই যে প্রথম যে অঙ্কটা ক, এটা কিন্তু করে ফেললাম, আমরা করে ফেললাম, এই যে এটা করে ফেললাম, যেটার মান হচ্ছে কত 2.45। এখন আমরা কি করব, খ নম্বর অঙ্কটা করব। তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কটা করি। ওকে, খ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, যেখানে দেওয়া আছে উক্ত শূন্য হতে, অর্থাৎ 6,51,201 জন শূন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। এটা খুবই একটা সহজ বিষয়। আমরা যখনই নিশ্চিত হব যে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ একটা ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটা যদি এই মোট সংখ্যা থেকে বিয়োগ করে দিই, তাহলেই আমরা বুঝে যাব যে সেটা বর্গাকারে সাজানো যাবে কি না। তাহলে আমরা কাজটা যদি করি এইভাবে, খেয়াল করো, এটা হচ্ছে খ নাম্বার। মোট শূন্য সংখ্যা সেটা কত, সেটা হচ্ছে 6,51,201 জন। ওকে, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এটাকে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে মানে 65,1,2,0,1। আমরা জানি কি, ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে জোড়ায় জোড়ায়। এখন প্রথম জোড়াকে দেখতে হবে তার সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটা। সবার আগে দেখতে হবে ওই সংখ্যাটাই পূর্ণবর্গ সংখ্যা কি না। যদি না হয় তো 65 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো 65 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64, যার বর্গমূল হচ্ছে কত 8। ওকে, এখন 5-এর থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, 6 থেকে 6 বাদ দিলে 0, অর্থাৎ 65 থেকে 64 বাদ দিলে 1 থাকছে। নিয়ম অনুযায়ী কী করতে হবে, ভাগফলকে দ্বিগুণ করতে হবে। ভাগফলকে দ্বিগুণ করলে কত আসতেছে 16। এখানে কি হচ্ছে 1 আর 2 নেমে গেল। এখন এমন একটা সংখ্যা আমাদেরকে নিতে হবে যেটা হচ্ছে কি হবে, যেটা অবশ্যই এটার এই যে ভাগশেষটা আছে তার থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে। কিন্তু খেয়াল করো এই 16-র সাথে আমরা যাই নেই না কেন, সেটা কিন্তু 112 থেকে কি হবে, 112 থেকে বড় হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, আমরা এখানে একটা শূন্য নেই, ওকে, এবং এখানে একটা শূন্য নেই। তারপরে যে কাজটা করতে পারি, এই 0-1কেও আমরা নামিয়ে ফেলি। আচ্ছা, এখন এখানে কি দাঁড়ালো শেষ পর্যন্ত 160। 160-এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে এই 1 লক্ষ বা 11,000, এখানে কি আছে 11,201-এর থেকে ছোট হবে বা সমান হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে সাপোজ কি ধরতে পারি, আমরা যদি 5 ধরি, তাহলে 5 দ্বারা যদি গুণ করি, 5 5 25, 5 6 30, 0, 5 1 5 আর 3 8। আচ্ছা, আমরা যদি 6 ধরে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে 6, তার মানে হচ্ছে 6 6 36, আবার 6 6 36-এর 6, আর ওখানে 6 1 6 আর 3 9। এবং এটা অবশ্যই কি, এটা অবশ্যই এটার কাছাকাছি হবে। তাহলে এখানে যদি দিই আমরা 6, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 6, তারপরে হচ্ছে 3, তারপরে আসতেছে 6, এরপরে আসতেছে 9। তাহলে যদি বিয়োগ করি কতটা আসতেছে, তাহলে 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে গিয়ে কত, 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5, হাতে থাকে 1 4, 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, হাতে থাকে 1 7, 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে কত, 12 থেকে 7 বাদ দিলে আসতেছে 5, হাতে থাকে 1 10, 11 থেকে
10 বাদ দিলে থাকছে 1, হাতে 1, 1 আর 1 শূন্য, অর্থাৎ 1565। এখন মূল কথা হচ্ছে গিয়ে যে, আর এখানে কত আসতেছে, যেহেতু আমরা 6 নিয়েছি 6। এখন ব্যাপার হচ্ছে এই যে এই 6,51,201 হতে কি, এখানে আমরা যদি একটুখানি নিজেদের মতন করে লিখি, সেটা কি লিখতে পারি, যে 6, 5, 1, 2, 0, 1 এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কি, নির্ণয়ের ক্ষেত্রে 1565 অবশিষ্ট থাকে। সুতরাং কি করতে হবে, মোট শূন্য হতে কমপক্ষে 1565 জন কি সরিয়ে রাখলে কি হবে, তাদেরকে বর্গাকারে সাজানো যাবে, তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। আশা করি আমরা এই খ নাম্বারটুকু বুঝতে পারছি। মূল ব্যাপার হচ্ছে গিয়ে যে সংখ্যাটাকে বলবে যে এটাকে কত সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে, তখনই আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল করার পরে দেখতে হবে যত অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট যদি বিয়োগ করে দেই, তাহলেই আমরা বুঝতে পারবো যে এত মাধ্যমে বর্গাকারে সাজানো যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন গ নম্বর অঙ্কটা করি। গ নম্বর অঙ্কটা হচ্ছে উদ্দীপকের শূন্য সংখ্যার সাথে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। খেয়াল করো, আমরা দুইটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে এই যে শূন্য সংখ্যা থেকে কত সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে, যেটা আমরা করে ফেললাম। আর এখানে হচ্ছে যে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। আচ্ছা, বড় একটা কাজ কিন্তু আমরা করে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে যে আগের অঙ্কে অর্থাৎ ক্ষয়ে আমরা দেখতে পাইছি যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 1565 ভাগশেষ রয়েছে, এবং ভাগফলে আমরা গিয়ে পাইছি হচ্ছে গিয়ে 806। এই জিনিসটা কিন্তু আমাদের এই গ নাম্বার অঙ্কে কাজে লাগবে। সেটা কিভাবে কাজে লাগবে চলো আমরা করার চেষ্টা করি। গ নম্বর অঙ্কটা যদি আমরা লিখি, যেটা হচ্ছে কি যে 6,51,201 এর বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কি, ক্ষেত্রে 1565 অবশিষ্ট থাকে। আচ্ছা, এখন খেয়াল করো যে আমাদেরকে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যে যার কারণে এটা হবে কি, এটার যে সংখ্যাটা যোগ করব সেই সংখ্যাটা কি হবে, পরবর্তীতে সে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদের প্রথম যে কাজটা হবে এক্ষেত্রে, আমাদের যে ভাগশেষ আছে, যে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে
এক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যে 6,51,201 এর সাথে এমন সংখ্যা যোগ করতে হবে যার বর্গমূল হবে, ওখানে আমরা কত পাইছিলাম 806, তাই তো, যোগ 1 সমান 807। এটা কেন? এটা হচ্ছে খেয়াল করো যে 806 হওয়ার কারণে কিন্তু 1565 ভাগশেষ হয়েছে, কিন্তু আমরা যদি এটার পূর্ণবর্গ সংখ্যা বের করতে পারি, অর্থাৎ 807 তো হলো বর্গমূল, কিন্তু 807-এর যদি পূর্ণবর্গ সংখ্যা বের করি তাহলে খেয়াল করো পূর্ণবর্গ সংখ্যা হবে 800, এখানে কি বর্গমূল হবে 807, এবং 807 এর বর্গ কত, 807 গুণ 807 সমান হচ্ছে কত, এটা হচ্ছে গিয়ে খেয়াল করো 6,51,249। এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবা। এখন খেয়াল করো আমাদের ছিল কত, শূন্য সংখ্যা ছিল 6,51,201। এখন আমরা এক যোগ করছি ভাগশেষের সাথে, তাতে হচ্ছে 807, এবং 807কে যখন বর্গ করছি তখন আসছে 6,51,249। এখন সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এত বিয়োগ কত, 6,51,201। এর মানে কি? এর মানে হচ্ছে কি এখান থেকে এটার সাথে এটা 6,51,249, আর এখানে 6,00,000 কত 51,201, অর্থাৎ হচ্ছে কি এখানে থাকছে 48। এখন এর মানে কি? এর মানে হচ্ছে যে উদ্দীপকের সৈন্যর সাথে 48 জন সৈন্য যোগ করলে কি হবে, সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমরা পরপর দুইটা সৃজনশীল প্রশ্ন করলাম, দুইটার ধরন মোটামুটি একই রকম, বাট এই দুইটা অঙ্ক যদি তোমরা ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে আশা করা যাচ্ছে এই মূলদ ও অমূলদ সংখ্যা থেকে যদি কোনো কিছু আসে পরীক্ষায় তোমরা পারবা। কারণ এখানে আমরা দেখতে পাইছি হচ্ছে গিয়ে কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কি না সেটা আমরা বের করার প্রসিডিউরটা যে আনছি, তারপরে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে অথবা কত বিয়োগ করলে বর্গাকারে সাজানো যাবে, এইগুলো কিন্তু আমরা জেনে গেলাম। তো আশা করি এই লেকচারটা তোমাদের বেশ কাজে দিবে। যদি কাজে দেয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার এই যে হোম অফ ম্যাথ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ সাবস্ক্রাইব অথবা ফলো যাই করো না কেন, আশা করি তোমরা এটা করবা এবং আমাকে সহায়তা করবা যে কিভাবে আরও ক্লাসগুলোকে প্রাণবন্ত করা যায়। তো আজকের লেকচারটা এই পর্যন্তই থাকুক, পরবর্তী অন্য একটা লেকচারে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।